আমার শ্বশুরবাড়ি যে অ্যাপার্টমেন্টে সেটা 10 তলা, আমরা 7 তলায় থাকি। আমার স্বামী দেশের বাইরে থাকে। শ্বশুর শাশুড়ি এবং নবম শ্রেণীতে পড়া আমার মেয়েকে নিয়ে আমাদের পরিবার। শ্বশুর অসুস্থ মানুষ, কিন্তু শাশুড়ি শরীর মন দুটো দিকেই শক্ত আছেন। রাগী স্বভাবের মহিলা। শাশুড়িকে ভয় পাই, তাই পারতপক্ষে তার সাথে কম কথা বলার চেষ্টা করি। একদিন একটা কাজে নিচে নামার জন্য লিফটে উঠলাম। লিফটের ভেতরে মাঝবয়সী এক লোক ছিল। লোকটিকে আগে কখনো দেখিনি। মনে হয় উপরের তলায় কারো বাসায় বেড়াতে এসেছে। লিফট যখন 2 তলার কাছাকাছি এলো, তখন হঠাৎ করে কারেন্ট চলে গিয়ে লিফট থেমে গেল এবং অন্ধকার হয়ে গেল। আর ঠিক তখন অনুভব করলাম লোকটি আমাকে জাপটে ধরতে চাইছে এবং আমার সাথে অসভ্যতা করার চেষ্টা করছে। আমি ভয়াবহ ঘটনাটির জন্য প্রস্তুত ছিলাম না, তাই আতঙ্কে স্তব্ধ হয়ে গেলাম। প্রাথমিক ধাক্কার পর নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু লোকটা এত শক্তভাবে আমার হাত দুটো ধরে রেখেছিল যে আমি ছাড়াতে পারছিলাম না। কপাল ভালো, একটু পরেই কারেন্ট চলে এসেছিল এবং লিফট নিচে নেমে যায়। লিফটের দরজা খুললে বাইরে দারোয়ানকে দেখলাম, কিন্তু আমি দারোয়ানকে কিছুই বললাম না। লোকটা স্বাভাবিকভাবে হেঁটে চলে গেল। দারোয়ানকে কিছু না বলার কারণ হলো আমি তখন আতঙ্কের ঘরে ছিলাম, আর দ্বিতীয় কারণ হলো আমি যদি দারোয়ানকে বলি তাহলে ঘটনাটি জানাজানি হয়ে যাবে। আমার শ্বশুরবাড়ির মানুষদের কানে যাবে, স্বামীর কানে যাবে, সবার কাছে আমি সম্মান হারাবো। সবাই লোকটাকে দোষ না দিয়ে আমাকে দোষ দেবে। বলবে আমি একা কেন ঘর থেকে বেরিয়েছি, এমন জামা কেন পরেছি, বোরখা কেন পরিনি। নিশ্চয়ই আমি প্রশ্রয় দিয়েছি, তাই লোকটা এমন করার সাহস পেয়েছে, ইত্যাদি ইত্যাদি। আর কেউ না বলুক, আমার শাশুড়ি অবশ্যই এসব বলবেন। আমার জীবন তখন জাহান্নাম হয়ে যাবে। তাই ঘটনাটির কথা কাউকে বলিনি। তবে আকস্মিক এই ঘটনায় বেশ মুষড়ে পড়লাম। কল্পনা করতে পারিনি আমার সাথে কোনোদিন এমন ঘটনা ঘটবে। লোকটা এত জোরে আমার হাত চেপে ধরেছিল যে ব্যথায় রাতে জ্বর এসে গিয়েছিল। তবে শারীরিক কষ্টের চেয়ে মানসিক কষ্টে ভুগতে লাগলাম বেশি। এই ঘটনার 2 দিন পর শাশুড়িকে নিয়ে বাসে করে মার্কেটে যাচ্ছিলাম। দরজার পাশে শাশুড়ি বসেছেন, তার পাশে আমি বসেছি, আর আমার এক পাশে এক পুরুষ বসেছে। হঠাৎ দেখলাম পুরুষটি আমাকে স্পর্শ করার জন্য আমার শরীর ঘেঁষে বসল। লোকটির ওপাশে জায়গা ছিল, তবুও লোকটি আমার সঙ্গে গা লাগিয়ে দিল। আমি তখন লোকটির কাছ থেকে সরে আসার জন্য শাশুড়ির শরীরের সাথে চেপে বসলাম। এভাবে চেপে বসাতে শাশুড়ি আমার দিকে তাকালো এবং আমার চেহারায় অস্বস্তি দেখে পাশে বসা লোকটির দিকে তাকালো। তারপর চড়া গলায় লোকটিকে বললেন, আপনার ওপাশে জায়গা থাকা সত্ত্বেও আপনি মেয়ে মানুষের গায়ে গা লাগিয়ে বসছেন কেন? সরে বসেন। তৎক্ষণাৎ লোকটি সরে বসল। সেদিন বাসায় এসে শাশুড়ি আমাকে ধমকে বললেন, গাড়িতে লোকটা ইচ্ছে করে তোমাকে ছোঁয়ার চেষ্টা করছিল, তুমি এই অন্যায়ের বিরুদ্ধে কিছু না বলে উল্টো লোকটাকে আরো জায়গা করে দিচ্ছ অন্যায় করার জন্য। তুমি এমনভাবে সরে যাচ্ছ যেন অন্যায়টা তুমি করেছ। তুমি তো কোনো অন্যায় করনি, তাহলে তুমি ভয় পাচ্ছ কেন? তোমার উচিত ছিল লোকটাকে ধমক দিয়ে সরিয়ে দেওয়া। মেয়েরা এইসব বদমাশদের বিরুদ্ধে কিছু বলে না বলেই এদের সাহস দিন দিন বাড়তে থাকে এবং এরা একের পর এক মেয়েকে যৌন হয়রানি করতে থাকে। এখন থেকে বদমাশদের বিরুদ্ধে চুপ করে থাকবে না। শাশুড়ির কথা শুনে অবাক হয়ে গেলাম এবং খুশিও হলাম। সঙ্গে সঙ্গে মনের ভয় কেটে গেল। আমি আর দেরি করলাম না। শাশুড়িকে লিফটের ঘটনাটি বলে দিলাম এবং এই 2 দিন ঘটনাটি কেন কাউকে বলিনি তাও বললাম। শেষে বললাম, মা, আমি চাই লোকটির কঠিন শাস্তি হোক। শাশুড়ি ঘটনাটি শোনার পর আমাকে নিয়ে অ্যাপার্টমেন্টের কেয়ারটেকারের কাছে গেলেন এবং 2 দিন আগের সিসিটিভি ক্যামেরা চেক করে লোকটির চেহারা বের করলেন। তারপর দারোয়ানের মাধ্যমে বের করলেন লোকটি কার বাসায় এসেছিল। তারপর তিনি আমাকে নিয়ে সেই বাসায় গেলেন এবং জানলেন লোকটি তাদের আত্মীয় হয়। শাশুড়ি তখন তাদের লিফটের ঘটনাটি বলে বললেন,
লোকটিকে আপনারা ডেকে আনেন, সবার সামনে তার বিচার হবে। তারা লোকটিকে ডেকে আনবে বলে কথা দিয়েছিল, কিন্তু কথা রাখেনি। তারা নানা রকম অজুহাত দিতে লাগল। বলল লোকটা অন্য জেলায় চলে গেছে, ফোন বন্ধ, ইত্যাদি ইত্যাদি। শাশুড়ি তখন অ্যাপার্টমেন্টের পরিচালক কমিটির কাছে অভিযোগ জানালো। কমিটি থেকে ওই পরিবারকে বলা হলো, ওই লোকটাকে যদি আগামীকালের মধ্যে এখানে নিয়ে আসতে না পারেন তাহলে এই মাসের মধ্যে আপনারা ঘর ছেড়ে দেবেন। পরদিন তারা লোকটিকে নিয়ে এলো। কমিটির মানুষ সহ বিচার বসল। বিচার শুরুর আগেই আমি সবার সামনে জুতো দিয়ে লোকটার 2 গালে প্রচণ্ড মারলাম। আরও মারতাম, কিন্তু শাশুড়ি এসে থামালেন। লোকটি হাত জোর করে মাপ চাইতে লাগল। কমিটির পরিচালক তখন শাশুড়িকে বললেন, আপনারা চাইলে আমরা ওকে পুলিশে ধরিয়ে দিতে পারি, আবার আপনারা চাইলে ওকে মাফ করে দিতে পারেন, সিদ্ধান্ত আপনাদের। শাশুড়ি বলে উঠলেন, আমার বউয়ের গায়ে হাত দিয়েছে, বদমাশটাকে মাফ করার প্রশ্নই আসে না। আমিও বললাম, বদমাশটাকে মাফ করব না, কারণ আমি নিশ্চিত সে একই রকম অসভ্যতা আরও অনেক মেয়ের সাথে করেছে। আর বদমাশটার কঠিন শাস্তি না হলে সামনে সে আরও মেয়ের সাথে অসভ্যতা করবে। তাই আমি চাই বদমাশটাকে পুলিশে দেওয়া হোক। বিচার শেষে লোকটিকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো। শাশুড়ি সেদিন আমাকে আবারও বললেন, বদমাশদের বিরুদ্ধে কখনো চুপ থাকবে না। বদমাশদের বিরুদ্ধে চুপ থাকলে মেয়েদের লাভ হয় না, বরঞ্চ ক্ষতি হয়। কিন্তু বদমাশদের লাভ হয়। পুরো ঘটনাটি আমার 9ম শ্রেণীতে পড়া মেয়েটি দেখল। পরদিন সে একটা ঘটনা ঘটালো। সেই স্কুলের প্রধান শিক্ষকের কাছে তার ক্লাসের ইংরেজি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করল। দীর্ঘদিন থেকে ওই শিক্ষক তাকে যৌন হয়রানি করে আসছিল। এই ঘটনা শুনে আমি মেয়েকে ধমকে বলিনি, তোর দোষ ছিল, তুই কেন এমন জামা পরিস, তুই কেন একা চলিস, তুই নিশ্চয়ই প্রশ্রয় দিয়েছিস, তাই শিক্ষক এসব করার সাহস পেয়েছে। বরঞ্চ এই ভেবে খারাপ লাগলো যে আহা, মেয়েটা অনেক দিন থেকে যৌন হয়রানির শিকার হয়ে আসছে, অথচ কাউকে ভয় বলতে পারেনি। যেমন লিফটের ঘটনাটি আমি প্রথমে কাউকে বলতে পারিনি। ঘটনাটি শাশুড়িকে এই জন্যই বলতে পেরেছিলাম, কারণ শাশুড়ি আমাকে দোষী না করে অন্যায়কারীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহস দিয়েছিলেন। আমার মেয়েকেও আমি একই সাহস দিতে চাই। তাই মেয়েকে বললাম, মাগো, তোর কোনো ভয় নেই, আমরা তোর সঙ্গে আছি। উত্তরে মেয়ে আমার হাত ধরল, ভয়হীন হাত।